আমরা আজকে কথা বলবো অগ্রক্রয় বা প্রিয়াম্পশন নিয়ে। কখন প্রিয়াম্পশন মামলা দায়ের করা যাবে, কখন দায়ের করা যাবে না, কত খরচ লাগে, কত সময় লাগে এবং প্রিয়াম্পশন ব্যাপারে উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত আমরা এখানে দেখব। প্রিয়াম্পশন অর্থ অগ্রক্রয়। অগ্রাধিকার মূলে অধিকার হলো কোনো ক্রেতার কাছ থেকে আবার ক্রয়ের অধিকার। অর্থাৎ আপনি যদি কোনো জমির অংশীদার হন, সেখানে জমি যদি আপনার কাছে বিক্রি না করে অন্য কারো কাছে বিক্রি করে, তাহলে আপনি যে ক্রয়ের অধিকার পান সেটাই হলো প্রিয়াম্পশন। শরিকের কোনো বিক্রিত জমি বহিরাগত ক্রেতার কাছ থেকে অপর কোনো শরিক কর্তৃক আদালতের মাধ্যমে মূল্য ও নির্ধারিত ক্ষতিপূরণের টাকা জমা দিয়ে ক্রয় করাকে প্রিয়াম্পশন বলা হয়। প্রিয়াম্পশন মামলা দায়ের করা হয় সাধারণত আইনের কয়েকটা নিয়ম অনুযায়ী। একটা হচ্ছে মুসলিম আইনের 236 ধারা, বঙ্গীয় প্রজাস্বত্ব আইন 1885 এর 26 ধারা, 1949 সালের অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারা এবং রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950 এর 96 ধারা অনুযায়ী। এই কয়টা আইন দিয়েই সাধারণত প্রিয়াম্পশনের মামলা দায়ের করা হয়। তবে বাকি আইনগুলো মোটামুটি এখন অকেজো। মুসলিম আইন চলে এখনও, কিন্তু সবচেয়ে বেশি চলে হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 96 ধারা অনুযায়ী। এই অগ্রক্রয়ের মামলা মূলত বেশি চলে। আমরা এই আইনটা নিয়েই মূলত কথা বলবো। যেসব ক্ষেত্রে অগ্রক্রয়ের মামলা দায়ের করা যায়, এক হচ্ছে বিক্রয়ের মাধ্যমে সত্ত্ব হস্তান্তর হলে। যেই সত্ত্ব নিয়ে আমরা মামলা দায়ের করছি সেই সত্ত্বটা অবশ্যই বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত হবে। যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে তৃতীয় পক্ষের নিকট হস্তান্তর করা হয়, তখন অগ্রক্রয় অধিকার সৃষ্টি হয়। যদি দান, বিনিময়, উত্তরাধিকার, হেফাবিল আওয়াজ দলিল হলে এই ধরনের অধিকার সৃষ্টি হয় না। শুধুমাত্র সাফ কবলা দলিলের জন্য অগ্রক্রয়ের মামলা দায়ের করা যাবে। আবেদনকারী সহ শরিক হলে তিনি দায়ের করতে পারবেন যদি তিনি আবেদনকারী সহ শরিক হন। অর্থাৎ একটা জমি, বাবার জমি, তার সন্তানেরা সমান ভাগে অংশীদার হয়, সেই জমির ক্ষেত্রে শুধুমাত্র দায়ের করা যাবে। যদি সংলগ্ন জমির মালিক হয় তাহলে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 96 ধারায় করা যাবে না, তবে মুসলিম আইনে করা যাবে। আমরা ওভারঅল বিষয়গুলোকে আলোচনা করতেছি। মামলা দায়েরের সময়সীমা। নোটিশ প্রাপ্তির পরে 2 মাসের মধ্যে একটা জমি ক্রয় করার পরে নোটিশ প্রদান করতে হয় শরিকদের। সেই নোটিশ প্রাপ্তির 2 মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে। যদি দেখা যায় যে এই নোটিশ পায়নি, তখন উপস্থাপন করতে হবে যে কখন জানতে পারলো, অর্থাৎ জ্ঞাত হওয়ার 2 মাসের মধ্যে এই মামলাটা দায়ের করতে হবে। এখন নোটিশও পায়নি, জ্ঞাতও হয়নি, এরকম অবস্থার পরে আদালত আইনে বলা আছে যে যখন তিনি জ্ঞাত হবেন, অর্থাৎ বিক্রি সম্বন্ধে তিনি যখন জ্ঞাত হবেন, কোনো অবস্থায় 3 বছর পর অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবেন না। অর্থাৎ সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 3 বছর। কে এই অধিকার প্রয়োগ করতে পারবেন? 1950 সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন অনুযায়ী বিক্রিত জমির ওয়ারিশ সূত্রে শরিক, যিনি ওয়ারিশ সূত্রে শরিক, তিনি এই অধিকার প্রয়োগ করতে পারবেন। 2 হচ্ছে বিক্রিত জমির খরিদ সূত্রে শরিক। দুজন যদি সহ খরিদ্দার থাকে, তারা সেই শরিক এই মামলা দায়ের করতে পারবে। তবে ভূমি সংলগ্ন যিনি মালিক থাকেন, স্থায়িত্ব জমির সংলগ্ন জমি স্বত্বাধিকারী পর্যায়ে থাকেন জমি সংলগ্ন, তিনি হচ্ছে 96 ধারা অনুযায়ী করতে পারবেন না। 2006 সালের অ্যামেন্ডমেন্টে এটা বলা হয়েছে। হ্যাঁ, তবে মুসলিম আইনে করতে পারবেন। মুসলিম আইনের 200 ধারা অনুযায়ী 3 শ্রেণীর ব্যক্তি অগ্রক্রয়ের দাবি করতে পারে। এক হচ্ছে সম্পত্তির সহ-অংশীদার, খালাস বা অনুবন্ধের অংশগ্রহণকারী ব্যক্তি, যেমন কোনো সড়ক ব্যবহারের অথবা পানি নিষ্কাশনের অধিকার সম্পন্ন ব্যক্তি, তিনি অগ্রক্রয়ের অধিকারটা প্রয়োগ করতে পারবেন। অগ্রক্রয়ের মামলা চলবে না, অর্থাৎ অগ্রক্রয়ের মামলা দায়ের করতে পারবেন না, বা মামলা দায়ের করলেও এই মামলা প্রতিকার পাওয়ার সম্ভাবনা কম। কখন? যখন বিক্রিত জমি বসতবাড়ি হবে। বসতবাড়ির ক্ষেত্রে অগ্রক্রয় চলবে না। অগ্রক্রয়ের মামলা দায়ের করার আগে যদি বিক্রিত জমি আবার বিক্রেতার কাছে হস্তান্তরিত হয়, অর্থাৎ একটা জমি বিক্রয় করা হলো, সেই বিক্রয় করার পরে অগ্রক্রয়ের মামলা দায়েরের আগেই সেই বিক্রেতাই আবার সেই জমিটা ক্রয় করে নিল, তখন এই মামলাটা চলবে না। বিনিময় বা ভাগবাটোয়ারা সংক্রান্ত সম্পত্তি হস্তান্তরিত হয়, অর্থাৎ একটা সম্পত্তি যদি বিনিময়ের মাধ্যমে বিক্রয় করা হয়, তখন এই অগ্রক্রয় চলবে না। অর্থাৎ ভাগবাটোয়ারা সংক্রান্ত যদি আবার 2 ভাইয়ের মধ্যে বাটোয়ারা বন্টন নামে যদি পৃথক করা হয়ে থাকে, পৃথক খতিয়ান সৃষ্টি হয়, তখনও অগ্রক্রয় মামলা চলবে না। স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামী বরাবর উইল বা দানমূল্যে যদি সম্পত্তি হস্তান্তর করে, তখন এটা চলবে না। হেফাবিল আওয়াজ মূল্যে হস্তান্তর করলেও চলবে না। রক্তের সম্পর্কে সম্পর্কযুক্ত 3 পুরুষের কোনো দান, উইল মূল্যে হস্তান্তর করে, তাহলে এই ধরনের মামলা চলবে না। মুসলিম আইনের ওয়াকফ এবং ধর্মীয় কারণে দাতব্য উদ্দেশ্যে যদি কোনো একটা সম্পত্তিকে প্রদান করা হয়ে থাকে, তাহলে
অগ্রক্রয় চলবে না। অগ্রক্রয়ের মামলা দায়ের করা যাবে না আরও যেসব ক্ষেত্রে, সেসব সত্য হস্তান্তর না হলে। সত্য যদি হস্তান্তর না হয়, যেমন প্রকৃত বিক্রয় না হয়ে যদি দান বিনিময়, ওয়াকফ বা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়, তাহলে অগ্রক্রয়ের অধিকার সৃষ্টি হয় না। সহশরিকদের নিকট বিক্রয় করলে একটা জমির দুইজন সহ অংশীদার, তো আরেকজন অংশীদারের কাছে যদি বিক্রি করে তাহলে সেটা সঠিক বলে গণ্য হবে এবং সেক্ষেত্রেও প্রিয়াম্পশন করা যাবে না। নোটিশ প্রাপ্তির পর নির্ধারিত সময় অতিক্রান্ত হলে, যদি নোটিশ প্রাপ্তির পর 2 মাসের মধ্যে অতিক্রান্ত হয়ে যায় বা জ্ঞাত হওয়ার পর 2 মাস অতিক্রান্ত হয়ে যায় বা একটা দলিল রেজিস্ট্রেশনের 3 বছর অতিক্রান্ত হয়ে যায়, তাহলে সে আইনে মামলা দায়ের করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে সম্পূর্ণ জ্ঞাত থাকা সত্ত্বেও সে যদি একটা সম্পত্তি বিক্রি হচ্ছে সেটা জানে এবং সেটাকে সহযোগিতা করে এবং তারপর তিনি এই জমিটা ক্রয় করছেন না, তাহলে তিনি এই বিষয়টা জ্ঞাত থাকা সত্ত্বেও নিষ্ক্রিয় থাকছেন, এরকম বিষয় হলেও এই বিষয়টা যদি প্রমাণ করা যায় তাহলেও মামলা চলবে না। আবেদনকারী নিজে অযোগ্য হলে, আবেদনকারী নিজে যদি জমির পার্শ্ববর্তী মালিক অথবা যদি তিনি সহ-অংশীদার না হন, তাহলে তিনি এই অধিকার প্রয়োগ করতে পারবেন না। সম্পত্তি যদি কৃষি জমি না হয় তাহলেও প্রিয়াম্পশন চলবে না। সেটা যদি পৌর এলাকার জমি বা কোনো বসত বাড়ি বা কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার জমি বা কোনো রাস্তার জমি, এরকম জমি হয় বা ওই ব্যক্তির দরকার প্রয়োজনীয় জমি হয়, তাহলে সেক্ষেত্রে এই প্রিয়াম্পশন, এটা না হলে, কৃষি জমি না হলে অন্য ক্ষেত্রে চলবে না। আবেদনকারী পূর্বে যদি সম্মতি প্রদান করে থাকে, এস্টোফাল এভিডেন্স অ্যাক্টের 115 ধারা অনুযায়ী আবেদনকারী যদি পূর্বেই সম্মতি প্রদান করা হয় বা প্রদান করেন, তাহলে তিনি এই পরে তিনি এই প্রিয়াম্পশন রাইট দাবি করতে পারবেন না। কোনো ক্ষেত্রে যদি দলিল কার্যকর হয়নি বা দলিল এখনও রেজিস্ট্রেশন হয়নি, যদি দেখা যায় বা দলিলটা কার্যকর না হয়, তাহলে সেই অধিকারও প্রয়োগ করা যাবে না। কোন আদালতে মামলা দায়ের করা যাবে? যেসব আদালতে স্যুট ফর রিকভারি অফ পজিশন বা দখল পুনরুদ্ধারের মামলা গ্রহণের এখতিয়ার আছে, শুধু সেই আদালতে অ্যাপ্লিকেশন ফর প্রিয়াম্পশন গ্রহণ করতে পারেন। অর্থাৎ যে জমি নিয়ে প্রিয়াম্পশন মামলা করা হয়েছে সেই জমি নিয়ে কোনো দখল উদ্ধারের মামলা দায়ের করলে যে আদালতে দায়ের করতে হয়, প্রিয়াম্পশন মামলাটিকে সেই আদালতে দায়ের করতে হবে। আরও সোজা কথায় বলতে গেলে দলিলটির মূল্যমান অনুযায়ী এখতিয়ারবান, অর্থাৎ 2 লাখ টাকা পর্যন্ত সহকারী জজ, 2 লাখের অনুর্ধ্ব 4 লাখ পর্যন্ত সিনিয়র সহকারী জজ এবং তদুর্ধ্ব পরিমাণ মূল্যের জন্য যুগ্ম সহকারী জেলা জজ আদালতে মামলা করা যাবে। অগ্রকের মামলা সম্ভাব্য খরচ, সাধারণত কোর্ট ফি একটু বেশি হয়। এটাই সব থেকে বড় খরচ। দলিলের উপরে 8 থেকে 10% মূল্য হারে নির্ধারিত হয়ে থাকে। জমির মূল্য যদি 5 লাখ টাকা হয় তাহলে ধরেন 40,000 থেকে 50,000 মতো কোর্ট ফি হতে পারে। তারপরে আইনজীবীর খরচ পড়ে সাধারণত 10 থেকে 20,000 টাকা নিতে পারে। যদি কোনো অভিজ্ঞ আইনজীবী হয় তাহলে বা জটিল মামলা হয় তাহলে তিনি বেশিও নিতে পারে, 50 থেকে 60ও নিতে পারে। এবং আপনার যে স্ট্যাম্প এবং কাগজপত্র তুলতে খরচ হতে পারে, তারপর নকল তুলতে খরচ হতে পারে এবং প্রসেস ফি সমন জারি করতে, এসব করতে কিছু খরচাপাতি হবে। অগ্রকের মামলা সম্ভাব্য সময়কাল কত হতে পারে? সাধারণত নিম্ন আদালতে 2 থেকে 3 বছর লাগতে পারে এবং সাধারণত এখানে সাক্ষ্য গ্রহণ, জেরা এবং দলিল প্রমাণ ইত্যাদি কারণে সময় বেশি লাগে। যদি আপিল দায়ের হয়, সেই আপিল দায়েরের সময় 1.5 থেকে 2 বছর লাগতে পারে। আর যদি আপিল দায়েরের ক্ষেত্রে রিভিশন করা, পুনরায় আপিল করা যায় না, তবে রিভিশন দায়ের করা যায়, সেই রিভিশন করতে 1-1.5 বছর লাগতে পারে। মোটামুটি একটা মামলা, প্রিয়াম্পশন মামলা যদি সঠিকভাবে প্রতিক্রিয়া পেতে চান তাহলে 8 থেকে 10 বছর লেগে যাবে। অগ্রকের মামলা থেকে বাঁচার বিভিন্ন উপায় নিয়ে কথা বলবো। সহশরিকদের কাছে বিক্রয় করলে আপনি কিছুটা অগ্রকের মামলা থেকে বেঁচে যাবেন। আর যদি দেখা যায় যে একটা জমি যে পরিমাণ 10 শতক হলে আপনি 2 শতক কমায় বিক্রি করবেন, তাহলে অগ্রকের মামলা সাধারণত পূর্ণ অংশের জন্যই হয়ে থাকে, অর্ধেক বা আংশিক অংশের জন্য হয় না। তাহলে আপনি যদি একটা দলিলে আপনি 8 শতক বিক্রি করবেন আর একটা দলিলে 2 শতক বিক্রি করবেন, তাহলে প্রিয়াম্পশন হবে না। নোটিশ প্রদান করবেন যথাযথভাবে। নোটিশ প্রদান করলে
আইন অনুযায়ী আপনি এটা প্রুফ করতে পারবেন বা দাখিল করতে পারবেন যে হ্যাঁ আমরা জানাইছিলাম, নোটিশ দিয়েছিলাম, কিন্তু এই নোটিশ প্রাপ্তির পরে করেনি, সুতরাং সময়সীমা অতিক্রান্ত হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনারা এই সুবিধাটা কাজে লাগাতে পারেন। প্রকৃতপক্ষে বিক্রয় নয়, সেগুলো বিক্রয় করা যায়, দান করা যায়, হেবা করা যায়, বিনিময়ে এক্সচেঞ্জ করা যায়। এসব ক্ষেত্রে যদি করতে পারেন তাহলে কিছুটা এসব মামলা থেকে দূরে থাকতে পারবেন। আর আপনার যে বাদী তিনি দীর্ঘ সময় নিষ্ক্রিয় ছিলেন, এই বিষয়টা আপনি প্রমাণ করতে চেষ্টা করবেন, বা তিনি জানার পরেও তিনি মামলাটা করেননি সেই বিষয়টা উপস্থাপন করবেন। অথবা বাদী অযোগ্য ব্যক্তি, সেটা প্রমাণ করতে পারবেন। যদি অযোগ্য ব্যক্তি হয়, সশরিক নয় বা জমি সংলগ্ন মালিক নয়, তাহলে তিনি এটার প্রতিকার পারো হকদার নয়, এই বিষয়টাকে উপস্থাপন করা যেতে পারে। আরেকটা জিনিস হচ্ছে সম্পূর্ণ মূল্য, অর্থাৎ আরেকটা হচ্ছে জমি প্রিএমশনের অধিকারটা হচ্ছে এরকম যে একটা জমির দলিলে যত মূল্য লেখা আছে আপনাকে ঠিক সে পরিমাণের জন্যই আপনি প্রিএমশন করতে পারবেন। যদি দলিলের মূল্য 6 লক্ষ টাকা থাকে কিন্তু আপনি প্রকৃতপক্ষে এটা কিনলেন 20 লক্ষ টাকা, তাহলে কিন্তু শুধুমাত্র ওই জমির যে মূল্যটা 6 লক্ষ টাকা সেটার উপর প্রিএমশন হবে, 20 লক্ষ টাকার হবে না। অথবা আপনি জমিটা কিনলেন 20 লক্ষ টাকা কিন্তু দলিলে উল্লেখ করলেন 40 লক্ষ টাকা, তাহলে 40 লক্ষ টাকাই মানে গ্র্যান্টেড হবে। দলিলে যে মূল্য থাকবে সেটার উপরেই এই মামলাটা গ্রহণযোগ্যতা পাবে। আমরা কয়েকটা হাইকোর্ট ডিসিশন দেখি যে রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার তারিখ থেকে বিক্রি সম্পন্ন বলে গণ্য হবে, অর্থাৎ যে তারিখে এই দলিলটি রেজিস্ট্রেশন হয়েছে সেই তারিখ থেকেই লিমিটেশন কাউন্ট শুরু হবে। লোকমুখে শোনা নয়, যখন রেজিস্ট্রি অফিস থেকে আপনি দলিলটি নকল তুলবেন তখন থেকেই আপনার তথ্য জানা হবে এবং সেই তারিখটাকে ডেট অফ নলেজ হিসেবে গণ্য করা হবে। লোকমুখে শুনছেন সেটাকে গণ্য করা হবে না। দলিল রেজিস্ট্রেশন হওয়ার পূর্বে অগ্রক্রয়ের অধিকার সৃষ্টি হয় না। একটা দলিল যখন রেজিস্ট্রেশন হয়নি তার আগেই এটাকে অগ্রক্রয়ের আন্ডারে পড়বে না। দলিল রেজিস্ট্রেশন পর শরিক হলে সে অগ্রক্রয়ের মামলায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। একটা দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর যখন সে শরিক হবে তখন সে অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবে না। সকল শরিককে পক্ষভুক্ত না করলে মামলা খারিজ হবে, অর্থাৎ একটা মামলার যেসব শরিক থাকবে প্রত্যেক শরিককেই নোটিশ করতে হবে এবং তাদের পক্ষ না করলে এই মামলা চলবে না। সকল শরিককে পক্ষ করা বাধ্যতামূলক এবং মামলা শেষ পর্যন্ত শরিকত্ব বজায় থাকতে হবে। দেরিতে পক্ষভুক্তির আবেদন করলে মূল মামলা খারিজ হতে পারে। খরিদ্দার শরিক মারা গেলে তার ওয়ারিশগণ অগ্রক্রয়ের অধিকার পাবে। যদি একজন খরিদ্দার ছিল তিনি মারা যাওয়ার পর তার ওয়ারিশ যে থাকবেন তারা অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবেন। দলিলে উল্লেখিত মূল্য অনুযায়ী টাকা জমা দিতে হবে, প্রকৃত মূল্য যাচাই করা যাবে না। প্রকৃত মূল্য যদি কম হয় বেশি হয় সেটা গ্র্যান্টেড হবে না, দলিলে যে মূল্য উল্লেখিত থাকবে সেটি কি গ্র্যান্টেড হবে।